এই হলো আমার ক্লাসরুম এবং এই হলো আমার ছাত্রছাত্রীরা, যারা আগামী দিনে ভালো ফল করবার আশায় ছুটে আসে আমাদের মতো গৃহ শিক্ষকদের কাছে। এবং পাশাপাশি পড়াশুনোর পাশাপাশি নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং এরা সদা চঞ্চল। এদের থেকে আমাদেরও অনুপ্রেরণার অনেক কাজ হয়ে ওঠে এবং এদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখে থাকি। এরা শুধু শিক্ষার্থী নয়, এরাও কিন্তু আমাদের মূল প্রেরণাদাতা, যাদের জন্য আমরা বেঁচে থাকি, যাদের হৃদয়ে আমরা বেঁচে থাকি। এরা কিন্তু সেই আগামী দিনের শিশু। আজকের বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর সব থেকে কঠিনতম একটা বিষয়, প্রথম বিশ্বযুদ্ধের কারণ। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ যেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং স্টুডেন্ট যারা বসে আছে তোমাদের সাথে সাথে দেখো কিভাবে বিষয়টা জানবো। ভীষণ কঠিন বিষয়, কিন্তু চেষ্টা করব যতটা সহজ সরল করে তোমাদের সামনে উপস্থিত করা যায়। কারণ তোমরাও স্টুডেন্ট, হয়তো কাছে নেই, দূরে আছো, কিন্তু তোমরাও আমাদের হৃদয়ের মণিকোঠায় আছো। দেখে নাও আজকের প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম একটা ভূমিকা লিখতে হবে, চতুর্থ অধ্যায়, নবম শ্রেণীর ইতিহাস, প্রথম বিশ্বযুদ্ধের কারণ। তার প্রথম একটা ভূমিকা থাকবে। ভূমিটাকে কিভাবে আমরা লিখব? বিভিন্ন সহায়িকায় বিভিন্ন ভূমিকা লেখা আছে, টেক্সট বইতেও ভূমিকা লেখা আছে। কঠিন কঠিন শব্দ বন্ধ দিয়ে, দারুণ দারুণ কথা দিয়ে সাজানো তাদের সেই ভূমিকার গল্প কথা। আমরা সহজ সরল করে জানার চেষ্টা করি প্রথম বিশ্বযুদ্ধের ভূমিকা। শিল্প বিপ্লবের পর এই বিশ্ব দুটো ভাগে ভাগ হয়, কারণ শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, হল্যান্ড, অস্ট্রিয়া, এই দেশগুলোই শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন যন্ত্র আবিষ্কার হলো। যেই যন্ত্র আবিষ্কার হলো সঙ্গে সঙ্গে উৎপাদন হলো। যেই উৎপাদন শুরু হলো হাতে মুঠো মুঠো টাকা আসতে লাগলো, যেটাকে লেনিন বলছেন সাম্রাজ্যবাদের পুঁজিবাদ, সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর। অর্থাৎ এই শিল্প বিপ্লব হয়েছিল বলেই অর্থ, কারি কারি অর্থ তাদের হাতে এসেছিল। এই অর্থটাই অনর্থের মূল হয়ে গেল। নিজেদের মধ্যে এবার কম্পিটিশন চলে এলো। সমগ্র ইউরোপে এমন কোনো দেশ নেই যেখানে তারা ব্যবসা বাণিজ্য করছে না। সমস্ত ইউরোপ যখন সম্পূর্ণ হলো, ব্যবসা বাণিজ্য নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি, তখন চোখ ফেরালো দুটো মহাদেশের ওপর। একটা হচ্ছে এশিয়া, একটা হচ্ছে লাতিন আমেরিকা, আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই তিনটে জায়গায় চোখ ফেললো। কেন? কারণ লাতিন আমেরিকা, এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ এবং আফ্রিকা সম্পদশালী রাষ্ট্র। এই দেশগুলোর উপরে আধিপত্য বিস্তার করবার জন্য সেই আবার ছুটে এলো সমগ্র ইউরোপ থেকে এই দেশগুলো, ইংল্যান্ড, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, হল্যান্ড, বেলজিয়াম। তাহলে প্রথম ভূমিকাতে লিখবো যে সম্পদের পুঁজি বা পুঁজিবাদের উদ্ভবের জন্য পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের ক্ষমতা বিস্তার করবার জন্য, প্রভাব বিস্তার করবার জন্য পৃথিবীতে যে বিশ্বযুদ্ধ সৃষ্টি করলো 1914 সালে, তার নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, যার শেষ হয় 1918 সালে। এইটা আমরা প্রথম ভূমিকাতে লিখব। তাহলে শিল্প বিপ্লবের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ সরাসরি যুক্ত। কারণ আমরা জানি যে কোনো কাজের এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি মাংস খাচ্ছ, তুমি বিরিয়ানি খাচ্ছ, তুমি ফ্রাইড রাইস খাচ্ছ, খেতে সুস্বাদু কিন্তু শরীরের পক্ষে ভীষণ খারাপ, তাই না? আবার আমরা তিতো খেতে চাই না, কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার। তাহলে এখানে তাই তোমার বিরিয়ানির সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে যদি তুলনা করি সম্পদকে, এবং সেই সম্পদ নিয়ে এই গন্ডগোল, মারপিট, অশান্তি, বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া, আমরা পয়েন্টে আলোচনা করব। তাহলে ভূমিকাটা এটা লিখবো। নেক্সট পোস্ট পয়েন্ট আছে অতৃপ্ত জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কাকে বলে, এটা কেন অতৃপ্ত? দেখো, আমরা জল খাই, আমার জলের দরকার, আমরা 1 গ্লাস জল নিলাম, জলটা খেয়ে এতটা জল আমাকে দিল, কিন্তু জলটা খাওয়ার প্রয়োজন আমার 1 গ্লাস ফুল, সম্পূর্ণটা আমাকে অর্ধেকটা দিল। আমার তৃপ্তি মিটবে? পিপাসা মিটবে? খিদের প্রতি চাহিদা থাকবে কি থাকবে না?
তাহলে আমার নাম ইংল্যান্ড, আমার প্রচুর পরিমাণে সম্পদ আছে, ইংল্যান্ডে ব্যবসা বাণিজ্য করার জায়গা নেই, কমপ্লিট হয়ে গেছে। ইউরোপে ব্যবসা বাণিজ্যের জায়গা নেই, কমপ্লিট হয়েছে। তাহলে আমার খিদে রয়েছে তো নতুন নতুন দেশ দখল করা, সেখানে ব্যবসা বাণিজ্য করা। তখন আমি ছুটবো কোথায়? আফ্রিকাতে। তখন আমি ছুটবো কোথায়? ইন্ডিয়াতে, মানে এশিয়া মহাদেশে। আমি ছুটবো কোথায়? ল্যাটিন আমেরিকাতে, এই দেশগুলো। কারণ আমার তো খিদে রয়েছে, আমার তো পিপাসা মিটেনি, আমার এই জলের পেপারে তো মেটেনি। এরা তো সম্পদশালী দেশ, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন, হল্যান্ড, এগুলো তো অতৃপ্ত দেশ। এখানে বলছে যে যখন জাতীয়তাবাদ গড়ে ওঠে একটা দেশের ক্ষেত্রে, জাতীয়তাবাদ গড়ে ওঠে, দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা, এটা নিয়ে একটা জাতীয়তাবাদ গড়ে ওঠে। কিন্তু এই জাতীয়তাবাদটা আবার অন্যের হারাম হয়ে ওঠে, অনেকে রাতের ঘুম কেড়ে নেয়। কিরকম বলতো? ভারতবর্ষ মনে কর এইটা মনে কর এই বিন্দুটা বাংলাদেশ, এটা মনে কর শ্রীলঙ্কা, এটা মনে কর মালদ্বীপ। এই যে দেশগুলো আছে পার্শ্ববর্তী ছোট ছোট, ভারত যদি মনে করে আমার এই বৃহৎ দেশ দিয়ে এইগুলোকে আক্রমণ করে আমার দেশভুক্ত করতে পারে কি পারে না? তাহলে একটা বিশাল দেশ, একটা বিশাল জাতি, সেই জাতির অনেক খিদে থাকে। যেমন ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, যা লিখলাম, এই দেশগুলো শিল্প বিপ্লব হয়েছে, দেশপ্রেম জেগে উঠেছে, জাতীয়তাবোধ জেগে উঠেছে। পাশাপাশি এই জাতীয়তাবোধটাকে আরো বিকশিত করবার জন্য, প্রসার লাভ করবার জন্য, বিস্তার করবার জন্য এই দেশগুলোতে এইবার তাদের ক্ষমতা বিস্তার করা, তাদের আধিপত্য বিস্তার করবার জন্য নেমে পড়লো এই বৃহৎ দেশগুলো। তাই বলছে যে প্রথম বিশ্বযুদ্ধে যে তৃপ্ত নয়, আমি তৃপ্ত নই, আমি যেটুকু খেয়েছি তাতে আমি তৃপ্ত নই, আমার আরো চাহিদা আছে, আরো এক গ্লাস আমি জল পান করবো, এত পিপাসা পেয়েছে। এদের এত পিপাসা, প্রচুর মূলধন, প্রচুর শিল্প সামগ্রী, প্রচুর উদ্বৃত্ত পণ্য বিক্রি করবে, জায়গা কোথায়? চোখ ফেললো আফ্রিকা, ইন্ডিয়া মানে এশিয়া মহাদেশ, চোখ ফেললো লাতিন আমেরিকাতে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ। ক্লিয়ার? কারা গ্রহণ করেছিল? এই বৃহৎ রাষ্ট্রগুলো, শক্তিশালী রাষ্ট্রগুলো, ধনকুবের রাষ্ট্রগুলো, প্রচুর পরিমাণে অর্থ। শুনলে অবাক হবি, এই দেশগুলোর শিল্পপতিরা রাজাকে চাপ দিচ্ছে, টাকা দিচ্ছে, খ্রিস্টান মিশনারিদের রাজাকে টাকা দিচ্ছে, যে আপনাকে টাকা দিচ্ছে, আপনি নাবিক পাঠিয়ে দেন, জলে নামিয়ে দেন, সমুদ্র অভিযান করুক, নতুন নতুন দেশ আবিষ্কার করুক, আমরা সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কারণ প্রচুর পয়সা রয়েছে আমাদের কাছে। তাহলে ব্যবসা বাণিজ্য করতে গেলে রাজা তো করবে না, সম্রাট তো করবে না, করবে কারা? শিল্পপতিরা, মানে বণিক। সে বণিক ইনভেস্ট করছে, অর্থ দিচ্ছে কাকে? নাবিককে। আর নাবিকের আগে কাকে অর্থ দিচ্ছে? রাজাকে। অবস্থা বোঝ, এই বণিকদের এত টাকা, রাজাকে চাপ দিচ্ছে। ইংল্যান্ডে স্পেনের রানী ইসাবেলাকে টাকা দিচ্ছে বণিকরা, বোঝ ঠেলা। ইংল্যান্ডের রানী এলিজাবেথকে চাপ দিচ্ছে, বোঝো ঠেলা। কারা? বণিকরা। প্রচুর মূলধন এদের, রাজাকে চাপ দিচ্ছে। রাজা কি করছে? নাবিকদের টাকা দিচ্ছে, নাবিকরা এবার সমুদ্রপথে নেমে যাচ্ছে, নতুন নতুন দেশ আবিষ্কার করছে, ওইখানে গিয়ে এই সমস্ত দেশের উদ্বৃত্ত পণ্য ওরা বিক্রি করবে। যেমন ভারতবর্ষের ছিল কে? ইস্ট ইন্ডিয়া, এটা কোন দেশের? ইংল্যান্ডের। আবার ফ্রান্সেরও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। এখানে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে এলো কি করতে? প্রথমে ব্যবসা বাণিজ্য করতে, তারপর কি করলো? আমাদেরকে পরাজিত করলো। তাহলে বোঝ উদ্দেশ্য কি? ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের নাম করে এসে উপনিবেশ তৈরি করলো, তারপর এটা সেই দেশটাকে কে গিলে ফেললো, নিজের দেশের সঙ্গে অ্যাটাচ করে দিল। আমরা ইংল্যান্ডের উপনিবেশে পরিণত হলাম, বোঝ খেলা। তাহলে কোথা থেকে কোথায় চলে গেল? তাহলে মূল
কাকে নিয়ে? অর্থ, সম্পদ। লেনিন এই জন্য বলেছেন ইম্পেরিয়ালিজম এ হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। তার মানে হচ্ছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর। আর হবসন কি বলছেন? ইম্পেরিয়ালিজম এ স্টাডি, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। সে গ্রন্থেও তিনি এটা বলছেন। 12 আছে এগুলো তো বোঝার কথা না। আমি আবারও বলছি, ইউরোপের ইতিহাস সত্যিই কঠিন, এটা ভারতের ভ নেই, কিন্তু আমরা যতটা পারবো সহজ করে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? অতৃপ্ত জাতীয়তাবাদ। যে জাতীয়তাবাদের মধ্যে তৃপ্ত হয় না, যে জাতীয়তাবাদটার বিকাশ ঘটাতে চায়, বিকাশ ঘটাতে গিয়ে এশিয়া মহাদেশ, লাতিন আমেরিকা, আফ্রিকা মহাদেশের ওপরে এই শিল্প প্রধান দেশগুলো তারা গিয়ে ব্যবসা বাণিজ্যের নাম করে সেই দেশে নিজের যে সংস্কৃতি, নিজের সম্পদ, নিজের ব্যবসা বাণিজ্য সমস্ত সেখানে করায়ত্ত করে সেই দেশটাকে নিজের সাম্রাজ্যভুক্ত করে নেয়। এই যে ভাবনা, এই যে কনসেপ্ট, এই যে ধারণা, সবই অতৃপ্ত জাতীয়তাবাদের কনসেপ্ট। হলো প্রথম পয়েন্ট। আর বেশি কিছু লেখার দরকার নেই। তাহলে কি লিখবো? শক্তিশালী রাষ্ট্র, শিল্প বিপ্লব হওয়ার পর জাতীয়তাবাদের প্রকাশ পায়। আমার জাতি শ্রেষ্ঠ। হিটলার যেমন বলেছে আর্যরাই শ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে সভ্যতা আগুন বা প্রজ্বলন করেছে কারা? আর্যরা। আর্য কথা অর্থ শ্রেষ্ঠ, আর্য কথা অর্থ সুসভ্য, আর্য কথা অর্থ যে সৎ বংশজাত ব্যক্তি। কে প্রচার করেছিল? হিটলার। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে জাতি তত্ত্ব প্রচার করা, এটা মারাত্মক ব্যাপার না? মুসোলিনি, হিটলার আর জাপানের জেনারেল ফ্রাঙ্কো এরা এই অতৃপ্ত জাতীয়বাদের কনসেপ্ট করেছিল, প্রচার করেছিল। দ্বিতীয় পয়েন্ট, পরস্পর বিরোধী জোট। যখনই এরা এই সারা পৃথিবীটাকে দাপিয়ে বেড়াবে, এদের একা থাকতে দেবে? মানে একাই ব্যবসা বাণিজ্য করতে দেবে? পাল্টা কেউ আসবে না? আসবে কিনা? সঙ্গে সঙ্গে পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে মিত্রপক্ষ। ইংরেজিতে কি বলে? অ্যালিড পাওয়ার। এখানে ইংল্যান্ড, ফ্রান্স আর কে? রাশিয়া, এই তিনটে। ওইদিকে অক্ষপক্ষ, এক্সিস পাওয়ার। এখানে চলে গেল কে? এখানে চলে গেল অস্ট্রিয়া, দেখ লেখা আছে নোটে, অস্ট্রিয়া, ইতালি এরা চলে গেল। পৃথিবীর দুটো ভাগে ভাগ হয়ে গেল। কি জন্যে? সম্পদের জন্যে। ওরা বলছে আমরা খাবো, এরা বলছে আমরা খাবো। সম্পদটা মিত্রপক্ষ বলছে আমরা খাবো, এই সম্পদ এরা অ্যাক্সিস পাওয়ার এরা বলছে আমরা খাবো। অবস্থা বুঝো। বোঝা গেল কি বললাম? তাহলে পৃথিবীর দুটো ভাগ হলো কাকে কেন্দ্র করে? সম্পদকে কেন্দ্র করে। যদি শিল্প বিপ্লব না হতো, এই সম্পদ যদি সৃষ্টি না হতো, এই উদ্বৃত্ত পণ্য যদি না হতো, হতো না। নেক্সট পয়েন্ট, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। এই দুটোর মধ্যে এবার প্রতিদ্বন্দ্বী বেঁধে গেল। এ বলছে আমরা এশিয়াতে মাতব্বরি করব, এ বলছে আমরা এশিয়াতে মাতব্বরি করব। এ বলছে আমরা আফ্রিকাতে মাতব্বরি করব, এও বলছে আমরা আফ্রিকাতে মাতব্বরি করব। দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। ইউরোপের জায়গা নেই তো, সব কমপ্লিট হয়ে গেছে। কে কার উপনিবেশ কমপ্লিট হয়ে গেল। এবার চোখ পড়লো এই তিনটে জায়গায়। এরা বলছে আমরা এই সমস্ত জায়গায় মাতব্বরি করব, এরা বলছে আমরা এখানে এসে আধিপত্য বিস্তার করব। কে আধিপত্য বিস্তার করবে? কে? তার জন্য কম্পিটিশন তৈরি হয়ে গেল। আবির বুঝেছিস? বুঝিসনি? আবারও বলছি, সম্পদকে কেন্দ্র করে এই বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা মিত্রপক্ষ, ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি আঘাত, দুটো ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পর এই পৃথিবীতে ইউরোপের আর জায়গা নেই প্রতিদ্বন্দ্বিতা করার। যে যার মতো যে বাজার ধরে নিয়েছে, দেশ ধরে নিয়েছে। এইবার চলে আসলো এশিয়া মহাদেশের ইন্ডিয়াতে। পর্তুগিজরা এসছে, ফ্রান্সরা এসছে, ইংল্যান্ডরা এসছে, এসেছে না? আমরা পড়েছি না? এসেছে সবাই। আবার আফ্রিকা মহাদেশেও এরা চলে গেল, লাতিন আমেরিকাতে চলে গেল। এবার এই জায়গাগুলো কারা প্রভাব বিস্তার করবে, কারা ব্যবসা বাণিজ্য করবে?
এই নিয়ে এই মিত্রপক্ষ আর অক্ষপক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেল। এটা লেখা আছে ওইখানে। নেক্সট, সমরসজ্জা, ক্ষমতা দেখাতে হবে তো। এও সাবমেরিন, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, বোমারু বিমান তৈরি করা শুরু করলো। এও সাবমেরিন, ট্যাঙ্ক, বোমারু বিমান, যুদ্ধজাহাজ সব তৈরি করা শুরু করলো। পৃথিবীতে একটা দামামা বেঁচে গেল। এতদিন পৃথিবী শান্ত ছিল। 1914 সালের আগ পর্যন্ত পৃথিবী কোনো যুদ্ধ দেখেনি। 1914 সালে পৃথিবী প্রথম যুদ্ধ দেখলো। যুদ্ধ কাকে বলে দেখবি, পরিসংখ্যান দেওয়া আছে, কত লক্ষ মানুষ মারা গিয়েছে, কত লক্ষ মানুষ নিরাশ্রয় হয়েছে, কত লক্ষ মানুষ পঙ্গু হয়েছে, সব একটা পরিসংখ্যান দেওয়া আছে। এবং কোন দেশের কত মানুষ মারা গেল, আহত হলো, কত দেশ মানুষ নিরাশ্রয় হলো, সব দেওয়া আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরো বেশি। পরের বিশ্বযুদ্ধ দেখলাম 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন আর কোনো বিশ্বযুদ্ধ হয়নি, তবে ভবিষ্যৎবাণী করছে সবাই যে এবারে যদি যুদ্ধ হয় সেটা হবে ধর্মযুদ্ধ দিয়ে পৃথিবী শেষ হবে, ওটা পরে। তাহলে 1914 সাল আগ পর্যন্ত পৃথিবী কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখেনি, যা দেখেছে ভেতরে ভেতরে ছিল, কিন্তু এইরকম আকছার ভাবে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় আসেনি। 1914 সালে আমরা দেখলাম যে প্রতিদ্বন্দ্বিতা কি নিয়ে, উপনিবেশ নিয়ে। ভারত যেমন ইংল্যান্ডের উপনিবেশ তৈরি হলো, মালয়েশিয়ায় কারা উপনিবেশ তৈরি করলো, আমেরিকা 13টি দ্বীপে কারা উপনিবেশ তৈরি করলো, মিশরে কারা উপনিবেশ তৈরি করলো, নিজেদের মধ্যে এদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। ফ্রান্স বলছে আমি কোন অংশে কুমানা, ইংল্যান্ড বলছে আমি তো সমুদ্রের রানী, এবং পৃথিবীতে প্রথম শিল্প বিপ্লব হয়েছে আমার হাত ধরে, আমিও কোমা নয়। তাহলে কে কোমা? এর মধ্যে কেউ কোমা না, সব শক্তিশালী। এই শক্তিশালীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো উপনিবেশ নিয়ে। এবার উপনিবেশ কাকে বলে বলে দিই। ভারত ইংল্যান্ডের উপনিবেশ কি করে হলো? উপনিবেশের সংজ্ঞা হচ্ছে কোন একটা শক্তিশালী রাষ্ট্রের কিছু সংখ্যক মানুষ ব্যবসা বাণিজ্যের নাম করে ওই দেশ থেকে যখন অনুন্নত দেশে এসে ব্যবসা বাণিজ্য করে, তখন ওই দেশটা হয় ওই শক্তিশালী উপনিবেশ। তাহলে আমাদের দেশে কে ছিল? ইংল্যান্ড। কি কোন কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি করতে? ব্যবসা বাণিজ্য করতে। পরবর্তীকালে ইংল্যান্ড হয়ে গেল, ভারত হয়ে গেল কার? ইংল্যান্ড। ভারত রত্ন হয়ে গেল কার? ইংল্যান্ডের। কারণ কাঁচামাল এখান থেকে নিয়ে যায়, আবার এখানে সে বিক্রি করে, নেওয়ার সময় লাভ করে, আবার বিক্রি করে এখানে, সেখানেও লাভ করে, রত্ন হয়ে গেল। তাহলে উপনিবেশ কাকে বলে বুঝে গেল? বুঝলি উপনিবেশ কাকে বলে? উপ মানে অতিরিক্ত, নিবেশ মানে রাষ্ট্র। উপনিবেশ কথার অর্থ হচ্ছে অতিরিক্ত রাষ্ট্র। তাহলে ইংল্যান্ড ছিল, ভারত ছিল ইংল্যান্ডের অতিরিক্ত রাষ্ট্র। শুনলো অবাক হবি, আমেরিকায় এখন তো দাদা, আমেরিকা দাদা তো পৃথিবীর, আমেরিকা 13টি দ্বীপে ইংল্যান্ডের উপনিবেশ ছিল। ওটাকে বলা হয় ত্রয়োদশ উপনিবেশ। যে আমেরিকা এখন দাদাগিরি করছে, সেই আমেরিকাও ইংল্যান্ডের কাছে পরাজিত ছিল, এবং ও 13টি দ্বীপ ইংল্যান্ড ওখানে ব্যবসা বাণিজ্য করে কেড়ে নিয়ে ওইখানে পরাধীন করে নিজের আধিপত্য বিস্তার করেছিল। ওই জন্য বলা হয় ত্রয়োদশ উপনিবেশ। 12 উঠলে পাবি। তাহলে বুঝলি, এই যে ইংল্যান্ড সবার আগে নামটা লিখলাম, এই ইংল্যান্ডের নামটা আমি এখানে লিখতে পারতাম, এই ইংল্যান্ডের নামটা তো আমি এখানে লিখতে পারতাম, আমি লিখিনি কেন? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছে, ইংল্যান্ড সব থেকে সম্পদশালী, ইংল্যান্ড ছিল সমুদ্রের রানী, ভূমধ্যসাগর হাতের তালুর মতো চেনা, যার জন্য নেপোলিয়নের হার পড়েছি না আগের অধ্যায়ে। নেপোলিয়ন কেন হেরে গেল? এর একটা দরজা বন্ধ করে দেবে তো 1000 দরজা চেনে, কিন্তু ফ্রান্সরা চেনে না, জানতোই না। তাহলে উপনিবেশ কাকে বলে? যখন একটি শক্তিশালী রাষ্ট্রের কিছু সংখ্যক মানুষ ব্যবসা বাণিজ্য করার নাম করে অন্য একটা দেশে এসে ব্যবসা বাণিজ্য করে, আস্তে আস্তে সেখানে প্রভুত্ব বিস্তার করে সেই দেশটা যখন নিজের মতন করে নেয়, তখন হয় সেই দেশটা তার উপনিবেশ। উপ মানে অতিরিক্ত, নিবেশ মানে রাষ্ট্র। উপনিবেশ কথা অর্থ হচ্ছে অতিরিক্ত রাষ্ট্র। তাহলে ভারতবর্ষ কার অতিরিক্ত রাষ্ট্র? ইংল্যান্ডের। বুঝে গেল কি বললাম? তাহলে এই যে অতিরিক্ত রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতায় এই শয়তান দেশগুলো নেমেছিল। কেউ তো কমা নয়, সব দেশের শিল্প বিপ্লব হচ্ছে।
শেষে হচ্ছে, শেষ দিকে হচ্ছে জার্মানি, হিটলার। এ কম শয়তান নয়। ফ্রান্স, ফ্রান্স অবশ্য লিখেছি। জার্মানিতে শেষে শিল্প বিপ্লব হয়, জার্মানি তেতে ওঠে। হিটলার বলছে আমিও ছেড়ে দেব না। যার জন্য দেখবি ইংল্যান্ডের প্রধান শত্রু হয়ে গেল জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে। মনে পড়ে? মনে পড়ে না, কারণ পড়াতে হবে মনে, কারণ এরপরে আমাদের আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আমাদের পড়তে হবে। সবার শেষে হয়েছিল শিল্প বিপ্লব, এইগুলো আগে হয়েছিল। ফলে জার্মানি, হিটলার, ও বললো ওরে বাবা আমি খাবো কি তাহলে, সব যদি ইউরোপের এরা নিয়ে নেয় তাহলে আমি উপনিবেশ তৈরি করবো কোথায়? ও তখন প্রতিদ্বন্দ্বিতা নেমে যাবে। যেই নেমে যাবে ইংল্যান্ডের সঙ্গে ওর বেঁধে গেল এবার, এবং অন্য পক্ষে চলে যাবে, অক্ষপক্ষে চলে যাবে। জার্মানি, ইতালি, জাপান হয়ে যাবে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আর ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া আর আমেরিকা 26 মাস পর যোগ দেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে। অনেক গল্প আছে, সবই বলবো। নেক্সট পয়েন্ট, সমস্যা যে আন্তর্জাতিক সংকট। দেখ এখানে লেখা আছে, আমরা পড়ে গেছি, স্লাভ, স্লাভ জাতিগোষ্ঠী রাশিয়ার, পড়েছি না? বলকান সংকট আমরা পড়েছি না? আগাদির সংকট বলে সংকট পড়েছি না? এই সংকটগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল। মনে কর এখানে একটা সংকট তৈরি হলো, কি সংকট? কেউ প্রশ্ন করছে না, সবার রেজাল্ট খারাপ, এটা তো সংকট। তাহলে এই সংকটকে মোকাবেলা করতে গেলে আমাকে কিছু নতুন টিপস অবলম্বন করতে হবে। এবার নতুন টিপস অবলম্বন করতে গিয়ে কোনো দেশ সেই টিপস নেবে, কোনো দেশ নেবে না। যখনই নেবে না তার সঙ্গে কি হবে? প্রতিদ্বন্দ্বিতা, মতপার্থক্য তৈরি হবে। তো আমি তো চাইছি ভালো, কিন্তু ছেলে মেয়ে নিচ্ছে না। যখনই নেবে না তখন একটা কি তৈরি হবে? ভেতরে ভেতরে দ্বন্দ্ব তৈরি হবে। এখানেও তাই আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছিল, অর্থাৎ কিছু সমস্যা তৈরি হয়েছিল। বলকান অঞ্চলে সমস্যা তৈরি হয়েছিল, আগাদির অঞ্চলে সমস্যা তৈরি করেছিল, আগাদির সংকট বলা হয়। স্লাভ জাতিগোষ্ঠী নিয়ে সংকট তৈরি হয়েছিল, এইগুলো না সুষ্ঠু মীমাংসা হয়নি। যার ফলে ওইখানকার মানুষ এবং ওইখানকার মানুষদের যারা আশ্রয় দিয়েছিল এদের মধ্যে একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভেরই বই প্রকাশ হতে প্রথম বিশ্বযুদ্ধ। লাস্ট বলি, আর বেশি বলবো না। এটা 8 নম্বরের কোশ্চেন, প্রত্যক্ষ কারণ। একদম সহজ ঘটনাটা বলছি। অস্ট্রিয়ার যুবরাজ, মন দিয়ে শুনবি, এটা পুরোপুরি মুখস্থ করতে হবে বুঝে। অস্ট্রিয়ার যুবরাজ, তার নাম হচ্ছে আর্ক ডিউক ফার্দিনান্দ। আর্ক ডিউক ফার্দিনান্দ, আর তার স্ত্রী পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজোভোতে গিয়েছিল চেঞ্জে, ভ্রমণ করতে গিয়েছিল। ভালো কথা, গিয়েছে ভালো। এবার কি হচ্ছে, দিনের বেলায় ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সমিতির একজন সদস্য, তার নাম হচ্ছে নেভারিলা প্রিন্সেপ, ওই বেটা এই রাজা এবং রানীকে গুলি করে শেষ করে দেন। এবার অস্ট্রিয়া কাকে দায়ী করবে? কাকে দায়ী করবে? বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী আমার দেশে যদি বেড়াতে আসে, অথবা আমার দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে বেড়াতে যদি যায়, গিয়ে সেখানে গিয়ে যদি মৃত্যু হয়, আমি কাকে দায়ী করব? কাকে করব? বাংলাদেশকে। কে মারলাম পরে, তোমার দেশে গিয়েছে তুমি নিরাপত্তা দিতে পারোনি কেন? প্রথম প্রশ্ন এই আসবে। এখানেও তাই, অস্ট্রিয়া চরম পত্র পাঠিয়ে দিয়েছে সার্বিয়াকে, 24 ঘন্টার মধ্যে তুমি যদি সদুত্তর না দাও তাহলে তোমার দেশ আমি আক্রমণ করব, তুমি আমার দেশের রাজা রানীকে মেরে ফেলে দিয়েছো। বসনিয়া বলছে বাবা ও আমার দেশের লোক কেউ ওকে মারেনি, মেরেছে ব্ল্যাক হ্যান্ড বলে একটা গুপ্ত সমিতি, আমার দেশের নয়, অন্য দেশের এই গুপ্ত সমিতি, সে এসে মেরে দিয়ে চলে গেছে, আমার কোনো এখানে ভূমিকা নেই। কিন্তু অস্ট্রিয়া ছাড়বে কেন? তোমার দেশে আমার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী মারা গেল, তার পত্নী মারা গেল, আমি তোমাকে ছাড়বো কেন? অস্ট্রিয়া তখন কি করলো, বসনিয়ার ওপরে যুদ্ধ ঘোষণা করে দিল 1914 সালে। যেই ঘোষণা করে দিল, এই বসনিয়ার কিছু মিত্র দেশ ওর পেছনে দাঁড়িয়ে গেল, অস্ট্রিয়ার বিপক্ষে দাঁড়িয়ে গেল, যে তুমি অন্যায়ভাবে বসনিয়াকে আক্রমণ করবা কেন? ও তো মারেনি। কিন্তু অস্ট্রিয়া বলছে ও না মারলেও দায় তো ওর, ওই দেশের দায়, সে দায় নেবে না কেন? এবার বসনিয়া বলছে আমি কোনো দায় নেব না। এই নিয়ে যুদ্ধটা বেঁধে গেল, প্রথম বিশ্বযুদ্ধ এই শুরু হয়ে গেল। এবার ওই দুটো পক্ষ
দুটো পক্ষ তৈরি হলো, যুদ্ধ বাঁধিয়ে দিল। এইটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। যদি প্রশ্ন আসে 2 নম্বরের জন্য, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি? পূর্ণব্রত। উত্তর কি হবে? সেরাজেভো হত্যাকাণ্ড। আবারও বলছি, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণের নাম সেরাজেভো হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটা কি? অস্ট্রিয়ার যুবরাজ, আবারও বলে দিচ্ছি, মন দিয়ে শোন। অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফার্দিনান্দ আর তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভোতে গিয়েছিল চেঞ্জ হতে, ভ্রমণ করতে। সেইখানে গিয়ে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় ব্ল্যাক হ্যান্ড দলের একটা গুপ্ত সমিতির সদস্য, তার নাম নেভারিলে প্রিন্সেপ, গুলি করে হত্যা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অস্ট্রিয়া সার্বিয়ার ওপরে 24 ঘন্টার মধ্যে এর কৈফিয়ত তলব করে। যদি কৈফিয়ত ঠিক মতো না দিতে পারো, আমরা আক্রমণ করব। ও কৈফিয়ত দেয়নি, এর সঙ্গে সঙ্গে যেই আক্রমণ করলো, বসনিয়ার পক্ষের লোক চলে এলো, অস্ট্রিয়ার পক্ষেও দেশ দাঁড়িয়ে গেল, দুটো পক্ষ তৈরি হয়ে গেল, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। পারবি না 2 নম্বর আসলে? বুঝেছিস কি বুঝিস? তাহলে পয়েন্ট কটা? 6টা। নম্বর কত? 8। ভূমিকা, এই এর ওপরে দাঁড়িয়ে আমি ভূমিকা লিখব। উপসংহার কি লিখব? প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবী দেখলো 1914 সালে প্রথম। আবারও বলছি, প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবী দেখলো 1914 সালে প্রথম, সেরাজেভো হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সম্পদের প্রাচুর্যতা, জাতীয়তাবাদের, অতৃপ্ত জাতীয়তাবাদের জন্য, পারস্পরিক বিরোধিতার জন্য, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্য, সমরসজ্জার জন্য প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো বটে, কিন্তু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে সমস্যার সমাধান হয়নি। সুতরাং যুদ্ধই শেষ কথা বলে না। উপসংহার লিখে আসবো। সত্যি তো, যুদ্ধ কি শেষ কথা বলে? তুই আমাকে থাপ্পড় দিলে, আমি তোকে একটা দিয়ে দিলাম। তুই আমার একটা ছেড়ে দিলি, তোকে আমি একটা ছেড়ে ফেললাম। তুই আমার 1 চোখ খানা করেছিস, তোরেও আমি আর একটা চোখ খানা করলাম। কি হলো এগুলো? এগুলোকে মীমাংসা? এগুলো কি মীমাংসা? কোনো মীমাংসা না। বলছে এটা কি রক্তের হোলি খেলার দিকে আরো এগিয়ে গেলাম। তুই আমার রক্ত নিয়ে খেললি, আমিও রক্ত নিয়ে খেলছি। তাহলে আমরা তো চাই না হত্যালীলা, আমরা চাই কি? শান্তি, পিস, তাই তো? এগুলো আমরা চাই। তাহলে পৃথিবীতে কোনো যুদ্ধই শেষ কথা বলে না। মানবতার কাছে যুদ্ধ শত্রু, পৃথিবীর কাছে যুদ্ধ শত্রু। পৃথিবীর নিরাপত্তা বিঘ্নিত করে কে? যুদ্ধ। সুতরাং সেই যুদ্ধ দিকে আমরা কখনোই হাঁটতে চাইনি। এই বলে আমি ভূমিকা উপসংহারটা টেনে আসবো। উপসংহার নিজের মতো করে বিষয়ের ওপরে লিখতে হবে। ভূমিকাটাও এই বিষয়ের ওপর দাঁড়িয়ে ভূমিকাটা হয়, বুঝলি না? টিনা স্বল্পভাষী, এটা ভূমিকাতে শুরু করব। টিনা উপসংহার কি টানবো? টিনা স্বল্পভাষী, কোমলতা, টিনার মধ্যে উগ্রতা নেই। টিনা খুব সুন্দর কথা বলে, তার অসুন্দর কথাগুলো সুন্দর লাগে মিষ্টতার গুণে, সেই গুণে সমৃদ্ধ টিনা। লিখে আসবো।